নমস্কার। আজকের ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশন পড়ার পর আমাদের এসএসসি লেভেলে সি প্রোগ্রামিং নিয়ে আর কোনো টপিক বাকি থাকে না। তো আজকে আমরা ঠান্ডা মাথায় আস্তে ধীরে ফাংশন টপিকটা শেষ করব। ফাংশন টপিকটা খুব বেশি কঠিন না, এটা কিন্তু আমাদের যে নর্মাল গণিত আছে তার মতোই, এটা এমন কোনো রকেট সায়েন্স না। আচ্ছা, এখন ফাংশন জিনিসটা আসলে প্রোগ্রামিংয়ে কেন ইউজ হলো? আমরা ম্যাথমেটিকে ফাংশন করছি, তো প্রোগ্রামিংয়ে কী কারণে ফাংশন জিনিসটা আসছে? তো প্রথমে বলে নিই, ম্যাথের সাথে প্রোগ্রামিংয়ের ফাংশনের অনেক পার্থক্য আছে, তবে প্রোগ্রামিংয়ের যে ফাংশন সেটা একটা বিশেষ উদ্দেশ্যে বানানো হয়েছে। আচ্ছা, তো কী উদ্দেশ্য? যেমন আমি একটা কোড লিখতেছি যে ইন্ট এ দ্যাট ইজ ইকুয়ালস টু 10, ইন্ট বি দ্যাট ইজ ইকুয়ালস টু 12, এবং আমার এভারেজ দরকার, তাই আমি বললাম এবিজি ইন্ট এবিজি দ্যাট ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তারপর আমি করলাম কি প্রিন্টের পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন এবিজি, তারপর একটা সেমিকোলন। এবং কোডটাকে যদি রান করি সিম্পল 11 চলে আসবে। আচ্ছা, এখন আমার নাম্বারটা চেঞ্জ হলো, ইনকেস আমার নাম্বারটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেল 22 আর হলো এখানে 30, তাদের অ্যাভারেজ কত এটা বের করতে হবে। এখানে 26 দেখাই দিছে। আচ্ছা, তো এইরকমভাবে আমার যদি অন্য অনেকগুলো নাম্বারের ক্ষেত্রে এই সেম অপারেশনটা পারফর্ম করতে হয়, তাহলে কি আমি এই কোডগুলো বারবার লিখবো? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা বারবার লিখবো না, আমরা একটা কনভিনিয়েন্ট কাজ করতে পারি। যেমন আমি চাইতেছি 20 আর 30-এর গড় দেখাই, এই অ্যাভারেজটা দেখাইতে, তেমনই আমি আরেকটা জিনিস চাইতেছি, সেটা হলো অ্যাভারেজটার আগে চেঞ্জ করি 50 আর 22-এর অ্যাভারেজ দেখাইতে। এখন আমার ইচ্ছা হলো না 50-22 না, এখন আমি 150 আর 222-এর অ্যাভারেজ দেখাতে চাই। তো এইভাবে যদি আমি কোড রান করতে থাকি বা এইভাবে কোড লিখতে থাকি, তাহলে তো আমার প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগতেছে না, এমন মনে হইতেছে যেন একই জিনিস আমি বারবার ইউজ করতেছি। তো প্রোগ্রামিংয়ে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় ড্রাই প্রিন্সিপাল। তো ড্রাই প্রিন্সিপাল জিনিসটা কি? ড্রাইয়ের পূর্ণরূপ হলো ডু নট রিপিট ইয়োর সেলফ, মানে ড্রাই প্রিন্সিপাল মানে হলো ডু নট রিপিট ইয়োর সেলফ প্রিন্সিপাল। যে জিনিসটা রিপিট করা লাগবে আমি সেটাকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন রিপিট না হয়। তো এই রিপিটটা এড়ানোর জন্য একই কাজ, মানে একই কাজ যেটাকে আমার বারবার করা দরকার, আমি এই রকম ক্ষেত্রে ফাংশন বানাতে পারি। কখন? একই কাজ যেটা আমার বারবার করা দরকার, এসব ক্ষেত্রে আমরা ফাংশন বানাতে পারি। তো এই যে কাজটা এভারেজ বের করার, আমরা একটা ফাংশন বানাতে পারি। তো ফাংশন কীভাবে বানাবো? মেইনের আগে আমরা এখানে ইন্ট বলবো, ইন্ট না আপাতত ভয়েড দিই, ভয়েড আমি কি করতেছি পরে আমি বলবো। তবে ফাংশনটার নাম দিয়ে দিলাম এভারেজ, হ্যাঁ। তারপর তাকে বললাম সে এ নিতে পারে, ইন্ট বি নিতে পারে, সে দুটো ইন্টিজার সংখ্যা নিতে পারে, তারা হলো যথাক্রমে এ আর বি হিসেবে। আচ্ছা, তারপর সে কী করে? সে প্রিন্ট করে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আমি আগে কোডটা রান করে দেখাই, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। এভারেজ 3,7। আচ্ছা, কোডটাকে রান করে দেখাই, দেখেন আউটপুট 6 আসছে। তো কোডটা কীভাবে কাজ করলো? তো প্রথমে আমরা মেইন ফাংশন, আমরা জানি আমাদের কোডে এক্সিকিউশন এখান থেকে শুরু হয়, এগুলো পড়ছে। তারপর সে এভারেজ নামে একটা ফাংশনকে কল দিছে। তো এখন আমরা এখানে এভারেজ ফাংশন বানাইছি, আমরা বলছি যে ভয়েড মানে এভারেজ ফাংশনটা সে কোনো কিছু রিটার্ন করে না। যেমন আমাদের মেইন ফাংশন কিছু রিটার্ন করতেছে, 0 রিটার্ন করতেছে। তো এই কারণে আমরা আগে ইন্ট দিছি, মানে আমরা বলতেছি মেইন ফাংশনটা কোনো ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে, সেই ইন্টিজার সংখ্যাটা সে কী রিটার্ন করছে? 0। আচ্ছা, তো যখন আমি ভয়েড বলবো তার মানে আমাদের ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। এরপর আমরা ফাংশনের নাম দিছি, সেটা হলো এভারেজ। তারপর আমরা বলছি আমাদের ফাংশন দুইটা ইন্টিজার সংখ্যা নিবে এবং তাদেরকে সে এ
আর বি হিসেবে গ্রহণ করবে। কি আমাদের সংখ্যা না, আমাদের ফাংশন দুইটা ইন্টিজার সংখ্যা নেবে, তারা হলো যথাক্রমে এ আর বি দ্বারা মানে রিপ্রেজেন্ট করা। তো যখন আমরা এখানে ফাংশনকে কল দিছি, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কল দেওয়া বোঝায়, কল দিছি, তারপর আমরা 3 আর কমা 9 দিছি। তো এর জায়গায় 3 চলে আসবে, বি এর জায়গায় 9 চলে আসবে। এরপর এখানে ঢুকবে, ঢুকার পর পার্সেন্টেজ ডি, এই জায়গাটা ইন্টিজার আসবে। কোন ইন্টিজার? এ প্লাস বি, মানে 3 প্লাস 9 ডিভাইডেড বাই 2। তো 3 আর 9 12, 12 থেকে 12 2 দিয়ে ভাগ করলে 6। তো 6 এখানে প্রিন্ট হয়ে চলে যাবে। এই কারণে আউটপুট এখানে প্রিন্ট, এই আউটপুট 6 চলে আসছে। এই দেখেন, আশা করি কোডটা কীভাবে কাজ করছে বুঝতে পারছি। এটাই মূলত ফাংশন। এখন ফাংশন দিয়ে কি শুধু অ্যাভারেজ বের করা হয়? না, ফাংশন দিয়ে আরও অনেক কাজ করা হয়। যেমন আমি গ্রেড ক্যালকুলেশন করার জন্য একটা ফাংশন বানাতে চাই। আমি কী করবো? আমি ভয়েড গ্রেড নামে একটা ফাংশন বানালাম, যার কাছে ইন্ট মার্কস, সে মার্কস ইনপুট নিব, মানে তাকে মার্কস দিতে হবে। আচ্ছা, এরপর আমি বললাম যদি মার্কস 90 চেয়ে বড় হয়, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ না, আমি এটা দিয়ে দিই এ প্লাস সেমিকোলন একটা ব্যাকস্ল্যাশ। এইভাবে কয়েকটা কেস দিয়ে দিই। এলসি মার্কস, এই যে একটা জটিল প্রোগ্রাম, যে আমার গ্রেড ক্যালকুলেশন নামে একটা প্রোগ্রাম বানাইতেছে। এইরকম কোনো একটা বিশাল বড় কাজে আমি আর লিখলাম না, এতটুকু দিয়ে শেষ করে দিলাম। এ প্লাস, আর যদি অন্য কিছু না পাই তাহলে ফেল, অন্য কিছু না পাইলে প্রিন্টএফ মানে ফেল। কতটা করা স্কুল! হ্যাঁ, এইরকম স্কুল থাকলে তো আমাদের দেশে মেধাবীর আর অভাব হইতো না। কিন্তু দুঃখজনক বিষয়, 80 নিচে পাইলেও আমাদের স্কুলে তেমন কিছু হয় না। হোয়াটএভার। হ্যাঁ, এখানে একটা কোড লিখছি। তো আমার দেখা যেতে পারে 100টা স্টুডেন্টের জন্য আমার বারবার এই 3টা কন্ডিশন বারবার রান করা দরকার। তো আমরা এটা করতে পারি, ফাংশন বানাই দিতে পারি গ্রেড। তারপর বললাম যে সে মার্কস নামে কিছু ইনপুট নিব। হ্যাঁ, তাকে মার্কস নামে কিছু ইনপুট দিতে হবে। তো আমরা এই যে কল দিলাম, তো আমরা লিখবো মার্কস না, গ্রেড হলো ফাংশনের নাম। এই যে গ্রেড হলো ফাংশনের নাম। তারপর এইভাবে আমি তাকে কল দিলাম, ঠিক আছে? এরপর সেমিকোলন দিছি। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল দেওয়া বোঝায়। এখন ভিতরে আমাকে মার্কস, এই যে এটার মানটা দিতে হবে, না দিলে কিন্তু এরর মারবে। কারণ আমার যে প্রোগ্রাম, সে চাইতেছে মার্কস নামে একটা ইন্টিজার জিনিস ইনপুট নিতে। তো আমি মার্কসটা এখানে দিয়ে দিলাম, সাপোজ 98। ঠিক আছে, এখন যদি কোডটা রান করি তাহলে দেখেন এ প্লাস প্লাস, এই যে এই অংশটা চলে গেছে। কি হয়েছে? প্রথমে আমার কোড প্রথমে এটা পড়ছে, এরপরে এই জিনিসটা কিন্তু প্রথমে পড়ে নাই, সে এখানে আসছে, মেইন ফাংশনে ঢুকছে, এটা ইগনোর করছে যেহেতু কমেন্ট, সে এখানে এসে পড়ছে। সে দেখছে গ্রেড নামে একটা ফাংশনে, এই যে যখন সে ফার্স্ট ব্র্যাকেটটা দেখছে, সে বুঝছে যে গ্রেড নামে ফাংশনকে কল দিতে হবে। সে ঠস করে চলে গেল এখানে চলে গেলে গ্রেড নামে ফাংশনকে সে খুঁজে পেল। তারপর গ্রেড নামক ফাংশনটা বলতেছে যে সে মার্কস নামে কোনো কিছু ইনপুট নেবে এবং সেটা হবে ইন্টিজার। তো এই কারণে আমাকে একটা ইন্টিজার কোনো কিছু ইনপুট দিতে হয়েছে, ইন্টিজার দিলাম, তাই মার্কসের ভ্যালুটা এখন 98 সেট হয়েছে। এরপরে এখানে এসে কন্ডিশন চেক করছে 98 কি 97, যেহেতু দেখছে হ্যাঁ সত্য, তাই এটা প্রিন্ট হয়েছে, আর বাকি লাইন স্কিপ করে চলে গেছে। তো এইভাবে ফাংশন কাজ করছে। এটাই ফাংশন, শেষ। এখন আমি তো ভয়েড দিয়ে দেখাইছি, অনেক সময় না, ম্যাক্সিমাম কেসে আমরা দেখা যাব যে কোনো কিছু রিটার্ন করতেছি। তো আমরা এমন একটা ফাংশন বানাই যেটা কোনো কিছু রিটার্ন করে। যেমন আমি এভারেজটাই বলি, তুমি ইন্ট এ বিজি এভারেজ, তাকে এ আর বি দুটো নিতে বললাম, এবং সে যে কাজটা করে যে সে রিটার্ন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, মানে কি? এই যে ফাংশন কীভাবে কাজ করে আগে আমি রান করে দেখাই, পরে আমি বুঝাবো। ইন্ট রেজাল্ট ইজ ইকুয়ালস টু, রেজাল্টে তো একটাই মনে হয়, হ্যাঁ, রেজাল্ট ইজ ইকুয়ালস টু এবিজি। তারপর আমি দিলাম 4,10। তারপর আমি প্রিন্টে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, এরপর দিয়ে দিলাম রেজাল্ট। তো এখন যদি কোডটা আগে রান করে দেখায়, তারপর বুঝাবো। দেখেন 7 আউটপুট চলে আসছে, 10 আর 4 14 ডিভাইডেড বাই 2 মানে 7 আছে। কীভাবে কাজ করছে? আবার প্রথমে সে 1 নম্বর লাইন পড়বে, পরে ইন্ট, যেহেতু সে দেখছে এটা ফাংশন, সে এই জিনিসটা পড়বে না, সে এখানে আসবে, এখান থেকে মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করবে।
এখানে কমেন্ট, এই কারণে লাইনটা পড়বে না, এখানে কমেন্ট, এই কারণে লাইনটা পড়বে না, এটা এখানে আসবে। রেজাল্ট নামে একটা ভেরিয়েবল বানাবে, সেটা ডেটা টাইপ হবে ইন্টিজার। এরপরে এভারেজ নামে ফাংশনটাকে সে খুঁজবে, দেখবে আছে কি না, হ্যাঁ সে পাইছে, এই যে এখানে পাইছে। এরপরে এই ফার্স্ট ব্র্যাকেট দেখা মাত্র সে বুঝছে যে এই ফাংশনটাকে কল দিতে হবে। কোনো ফাংশনকে ব্যবহার করতে হলে তাকে অবশ্যই কল দেওয়া লাগে, মানে তাকে ডাকা লাগে। তো আমরা ডাকলাম, সে এখানে গেল। তারপর সে এর জায়গায় 4 সেট করছে, বি এর জায়গায় 10 সেট করছে। কেন? কারণ আমার ফাংশনটা বলতেছে সে দুটো ইন্টিজার ইনপুট নিবে, এ হিসেবে আর বি হিসেবে। তো আমি এর জায়গায় 4 পাঠাইলাম আর বি এর জায়গায় 10 পাঠাইলাম। তো এর মান এখন 4, বি এর মান এখন 10। এরপর রিটার্ন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এর মান 4, বি এর মান 10, 14 ডিভাইডেড বাই 2 মানে 7। এতটুকুর মান ইভ্যালুয়েট হয়ে 7 আসছে। তো পরে জিনিসটা রিটার্ন করে দিছে। তো রিটার্ন করার ফলে যে ঘটনাটা ঘটছে, এই যে মান এতটুকু ক্যালকুলেশন হয়ে 14 হয়েছে, এতটুকু হিসাব নিকাশ হয়ে 14 হয়েছে। এই 14 মানটা এই পুরোটোর জায়গায় রিপ্লেস হয়ে বসে গেছে, বুঝছেন? আর তেমন কিছু না। মানে রিটার্ন হিসেবে যদি আমি জাস্ট এখানে 10 লিখে দিতাম, তাহলে দেখেন আউটপুট 10ই আসতো। আমি যদি কোডটা রান করে দেখাই, দেখেন আউটপুট 10ই আসতো। মানে এই যে 10 রিটার্ন যা করে এই পুরোটুকুর জায়গায় সেই জিনিসটাই বসে যায়, এখানে 10ই বসে যেত, বুঝছেন? এই দেখেন আউটপুট মানে এটা তো 10ই আসবে স্বাভাবিক। আমি যদি এখানে শুধু 10ই রিটার্ন করে দিতাম, 10ই আসতো। ঠিক আছে, এইটা হলো মূলত রিটার্নের কাজ। তো আমি এই ফাংশনটাকে আরেকটু সুন্দর করে দিলাম, শেষ। তা আমি যেহেতু বলছি ইন্টিজার রিটার্ন করব, তাই সে ইন্টিজার রিটার্ন করছে। এখন আমি এখানে বলতাম ইন্টিজার, তারপর এখানে মনে করেন দশমিক কিছু একটা দিয়ে দিতাম, তাহলে হইতো না, কিন্তু তাহলে কোডটা সঠিকভাবে কাজ করতো না। এই যে দেখেন উল্টা সিধা মান দেওয়া শুরু করছে। তো এটাই বিষয়। আমরা এখানে যদি ইন্টিজার বলি ইন্টিজার রিটার্ন করবো, যদি এখানে ফ্লোট বলি ফ্লোট রিটার্ন করবো, ডাবল বললে ডাবল রিটার্ন করবো, ক্যারেক্টার বললে ক্যারেক্টার রিটার্ন করবো। এখন একটা ক্যারেক্টার রিটার্ন করে দেখাই, যে ক্যারেক্টার, এটার নাম কি, এটার নাম এবিজি দিলাম। সে কিচ্ছু নেয় না, জাস্ট রিটার্ন করে একটা এই সিম্বল। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমরা যে কাজটা করব, যে আমরা একটা ভেরিয়েবল বানাই কার, ধরেন তার নাম str, তারপর তার মধ্যে বলে দিলাম এবিজিকে কল দিলাম। প্রথমে এবিজি লিখছি, এবিজি মানে ফাংশনটার নাম লিখছি, এরপরে এটাতে কল দিছি। কল দিলেই এক্সিকিউট হবে, এর আগে এক্সিকিউট হবে না। আর কল দেওয়া হয় কীভাবে, এই যে প্রথম রেখের ইউজ করে। তারপর আমি এটাকে প্রিন্ট করে দিলাম, প্রিন্টেড %c ব্যাকস্ল্যাশ স্টার্ট। এখন যদি কোডটা রান করি, আপনারা বুঝতে পারছেন অ্যাস্টারিক সিম্বল আউটপুট চলে আসছে। আমরা বলছি ক্যারেক্টার রিটার্ন করব, কোনো আমাদের এভারেজ ফাংশনটা ক্যারেক্টার রিটার্ন করবে, এবিজি ফাংশনটা ক্যারেক্টার রিটার্ন করব, ক্যারেক্টারটা কি অ্যাস্টারিক সিম্বল। তাই স্টারের জায়গায় মানে এই পুরোটুকু জিনিস এটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো রিপ্লেস হওয়ায় স্টারের মান এই অ্যাস্টারিক সিম্বলটা চলে আসছে। এই শেষ ফাংশন। এছাড়া ফাংশনের জটিলতার আর কিচ্ছু নাই। তো এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা চাইলে এইভাবে ভেরিয়েবল না বানাইয়া সরাসরি প্রিন্ট করতে পারি। আমি চাইলে এখানে এবিজি সরাসরি ইউজ করতে পারি। এখন যদি কোডটা রান করি, দেখেন এটা চলে আসছে। আচ্ছা, এখন একটা কনফিউশন আছে, যেমন আমি এখানে লিখলাম প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি কোডটা রান করে আপনাদেরকে আউটপুট দেখাই, দেখেন প্রথমে হ্যালো ওয়ার্ল্ড আসছে, এরপরে স্টার সিম্বলটা প্রিন্ট হয়েছে। আমরা একটা চাইলে নিউ লাইন দিতে পারি। এখন যদি রান করে দেখাই, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, পরে একটা স্ট্রাইক সিম্বল প্রিন্ট হয়েছে। তো রিটার্ন যে জিনিসটা করে সেটাই এই পুরো ফাংশনটার জায়গা দখল করে নেয়। ঠিক আছে, সে যে জিনিসটা রিটার্ন করে সেটাই এই পুরোটার জায়গায় রিপ্লেস হয়ে বসে যায়। যদি কোনো কিছু রিটার্ন না করি, আমি বলছি সে রিটার্ন করবে, কিন্তু আমি কোনো কিছু রিটার্ন করলাম না, এই ক্ষেত্রে কী ঘটে দেখেন, আমার কোড চলে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কম্পাইলার, আমি আগেই বলছি আমার রেপ্লিটে কম্পাইলার অনেক মডার্ন, কিন্তু একটা আদর্শ কম্পাইলার যেটা সি ধরা হয়, এই ক্ষেত্রে একটা গার্বেজ ভ্যালু রিটার্ন করে, বা অনেক ক্ষেত্রে অনেক কম্পাইলারের ক্ষেত্রে এটা এরর মারে। তাই যখন আমরা ফাংশন বানাবো, এখানে যদি ক্যারেক্টার বলি, তাহলে আমাকে এখানে ক্যারেক্টারই রিটার্ন করতে হবে, অন্য কিছু রিটার্ন করলে হবে না। এখন যদি কোডটা রান করি, দেখেন আউটপুট হিসেবে অ্যাস্টারিক সিম্বলটাই চলে আসছে। আচ্ছা, এখন আমরা ফাংশন বানানোর কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। একটা তো দেখিয়ে দিছি এইভাবে। আরেকটা কাজ করতে পারি, যে আমরা বলতে পারি ঠিক আছে কার এবিজি নামে একটা ফাংশন বানাবো, বা এভারেজ না, আমি বাস্তব অর্থে এভারেজ নামে একটা ফাংশন বানালাম এবং বললাম যে এটা
ইন্ট এ আর ইন্ট বি দুটো ইনপুট নিব এ বি, হ্যাঁ এভাবে সেমিকোলন দিয়ে চলে যেতে পারি। তো আমি মূলত এখানে যে কাজটা করছি যে আমি ডিক্লেয়ার করছি এভারেজ নামে একটা ফাংশন বানাবো যেটা এ বি হিসেবে দুটো ইন্টিজার সংখ্যা ইনপুট নেবে, ঠিক আছে। আর সেটাকে আমি ডিফাইন করছি এই নিচে আইসা আমি এটাকে ডিফাইন করছি, আমি বলছি যে রিটার্ন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো আমরা আমাদের যে কোড সেটা তো এখান থেকে পরে এটা পরে এটা পরে এটা পরে এটা পরে। এখন আমি যদি এখানে এই ফাংশনটা বানাইতাম তাহলে তো আমার উপরে অনেকগুলো জায়গা দখল করে ফেলতো। তো এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা অনেকগুলো ফাংশন যদি আমি উপরে বানাই তাহলে তোমার মেইন ফাংশনে আস্তে 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 মানে একটা হিউম্যান রিডেবিলিটি বলে একটা বিষয় আছে, কম্পিউটার না হয় পড়তে পারবে কিন্তু মানুষের পক্ষে পড়াটা অনেকটা। আবার আপনি যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে যখন কোড লিখবেন তখন যদি আপনি আগে না বুঝতে পারেন যে একটা ফাংশন বানাতে হবে তখন কি করবেন? তখন কি আপনি আবার কাটবেন, কাটটা পরে উপরে ফাংশনটা বানাবেন, বানানোর পর মেইন ফাংশনটা লিখবেন? এটা তো হবে না। তাই একটা সহজ সিস্টেম বের করছে যে প্রথমে আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করব, আমি বলবো যে এমন নামে একটা ফাংশন বানাবো, আমি প্রমিস দিচ্ছি যে এমন নামে একটা ফাংশন বানাবো। তো তারপর আমার মেইন ফাংশন এক্সিকিউট হওয়া শুরু করবে। তো সেখান থেকে আমরা চাইলে এইভাবে কল দিতে পারি এভারেজ এবিজি 2,3। যেহেতু এটা রিটার্ন করছে তাই আমাকে এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এর %d \n এভারেজ। হ্যাঁ, তো এখন আমার কোড সেম আউটপুট দিবে। আগে রান করে দেখাই, দেখেন সেম আউটপুট দিছে। তো বিষয়টা হলো এইরকম যে আমি এখানে প্রমিস করলাম আমি একটা এভারেজ নামে ফাংশন বানাবো, আমি ফাংশনটা সবার শেষে এখানে বানাইছি। তো আমাদের কোনো অসুবিধা নাই, এটা পড়বে এটা পড়বে, তারপর এখান থেকে এক্সিকিউশন শুরু করবে, প্রথমে এটা ইগনোর করবে এটা ইগনোর করবে, এরপর এটা করবে। এখানে দেখবে এভারেজ নামে ফাংশনটা আছে, আমি তাকে কল দিছি, ফার্স্ট ব্র্যাকেট দেখা মাত্র সে বুঝছে কল দিছি, তাই সে এখানে আসবে, সে কল নেবে, সে এ এর মান সেট করবে 2 আর বি এর মান সেট করবে 3, তারপর 2 3 5 হবে আর 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। কিন্তু যেহেতু 5ও ইন্টিজার সংখ্যা আর 2ও ইন্টিজার সংখ্যা, সিতে ইন্টিজার আর ইন্টিজারের ফলাফল ইন্টিজারই হয়, তাই 2.5 ইজ এ 2.5 এর জাস্ট 2টা আসবে, মানে ইন্টিজারের পার্টটা আসবে, 0.5 আসবে না। 2.9999 থাকলেও জাস্ট 2ই আসতো, ঠিক আছে। এই কারণে আউটপুট এখানে 2 চলে আসছে। তো ফাংশন নিয়ে এই ছিল, এটাই মূলত আমাদের এসএসসি লেভেলে ফাংশন নিয়ে আলোচনা। এরপরে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব এবং আমরা এখন পর্যন্ত যে টপিকগুলো পড়ছি সেই টপিকের কিছু অ্যাডভান্স বিষয়পাতি নিয়ে আস্তে 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 আলোচনা করব। তো আমরা বলতে পারি এই ভিডিওর মাধ্যমে বেসিক আলোচনা সম্পূর্ণরূপে কমপ্লিট। তো আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পারছেন। তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।